গল্পের ক্যারাভ্যানে আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির হ্যাজেলমোরে খুন। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 3 কাউন্ট সরাইখানার মালিক মিসেস বেলিং ইন্সপেক্টর ন্যারেক্টকে খাতির করে বসালেন। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের প্রসঙ্গ উঠতেই গলা চড়িয়ে বলে উঠলেন, খুনির আর দোষ কি? বাড়িতে ওর দেখাশোনা করার মতো দ্বিতীয় কেউ ছিলই না, একটা কুকুর পর্যন্ত না। অথচ আপনি দেখুন, এখান থেকে ওই বাড়ি কত কাছে। তাছাড়া এটা গণ্ডগ্রাম হলেও আমার এই সরাইয়ের নাম অনেকেই জানে, বিশেষত যাদের প্রায়ই ঘোরাঘুরি করতে হয়। খদ্দের তো এখানে কতই আসে, রাতও কাটায়, কিন্তু তাদের মনে কী অভিসন্ধি চাপা আছে তা কি জানা সম্ভব? আমি তো সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন কি হয় এই ভেবে। আচ্ছা মিসেস বেলিং, ইন্সপেক্টর ন্যারেক্ট প্রশ্ন করলেন, গতকাল রাতে আপনার এখানে কে কে ছিল বলতে পারেন? হ্যাঁ, পারবো না কেন। মোট 3 জন গতকাল রাতে এখানে ছিলেন, তাদের দুজনেই সেলসম্যান। তৃতীয় জন এসে পৌঁছেছিলেন শেষ ট্রেনে, বয়স নিতান্তই কম, ওর নামটা মনে করতে পারছি না। ওহো, আরও একজন ছিল বটে, সে এসেছিল লন্ডন থেকে, ওর নামটাও না ঠিক মনে আসছে না, রেজিস্টারে লেখা আছে। আজ সকালেই সে চলে গেছে, বলেছিল 6:10 ট্রেন ধরে এক্সিটারে যাবে। এই লোকটিকে আমার একটু অদ্ভুত বলে মনে হয়েছিল। কি কাজে এখানে এসেছে তাও বলেছিল? আগে না, আমি বারবার জানতে চেয়েছিলাম, কিন্তু এ বিষয়ে ও একবারও মুখ খোলেনি। ছেলেটাকে দেখতে কেমন ছিল? দেখতে বেশ সুন্দর আর স্বাস্থ্যবান, তবে চোখের চাউনি দেখলে মনে হয় মারাত্মক কোনো দুশ্চিন্তা সব সময় ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। ছেলেটা এসে হাজির হলো ঠিক লাঞ্চের সময়, খেয়ে দিয়ে 4:30 নাগাদ একবার বাইরে বেরোলো, যখন ফিরে এলো তখন 6:26। লাঞ্চের পরে ও কোথায় গিয়েছিল তা বলতে পারেন? না স্যার, দুঃখিত। ও ভীষণ চাপা মুখচোরা স্বভাবের ছেলে, নিজে থেকে কোনো কথাই বলে না। কথা শেষ করে মিসেস বেলিং রেজিস্টারের পাতা খুলে এগিয়ে দিলেন ইন্সপেক্টর ন্যারেক্টের দিকে। জেমস পিয়ারসন, লন্ডন। রেজিস্টারে নাম ঠিকানা দেখে ইন্সপেক্টর ন্যারেক্ট মন্তব্য করলেন, শুধু এইটুকু দেখেই তো কিছু বোঝা যায় না, তবু জেমস পিয়ারসন সম্পর্কে আমাদের খোঁজ খবর নিতে হবে। ভালো কথা। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বন্ধু মেজর বার্নাবিকে এখন কোথায় পাওয়া যাবে বলতে পারেন? এখানেই পাবেন, ডাইনিং হলে। উনি অনেকক্ষণ হলো ব্রেকফাস্ট খেতে ঢুকেছেন, এই তো একটু আগে আমি ওকে কফি দিয়ে এলাম। ইন্সপেক্টর ন্যারেক্ট ডাইনিং হলে ঢুকে দেখলেন ভেতরে কেউ নেই, শুধু এক কোণে এক প্রৌঢ় ভদ্রলোক খবরের কাগজ পড়তে পড়তে কফির পেয়ালায় চুমুক দিচ্ছেন। ইন্সপেক্টর এগিয়ে এসে তার মুখোমুখি বসলেন, কোনো ভূমিকা না করে নিজের পরিচয়পত্রখানা তুলে ধরলেন তার সামনে। বললেন, আপনি মেজর বার্নাবি? হ্যাঁ। প্রৌঢ় ভদ্রলোক কফির পেয়ালায় আরেকবার চুমুক দিয়ে বললেন, আপনি হলেন গিয়ে ইন্সপেক্টর ন্যারেক্ট। এখানে কেন এসেছেন তা বুঝতে পারছি। আপনার ঘনিষ্ঠ বন্ধু ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের তদন্তের দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে মেজর। আশা করব এই কাজে আপনি আমায় প্রয়োজনীয় সহায়তা করবেন। বলুন, কি জানতে চান? কফির খালি পেয়ালা পাশে সরিয়ে রেখে মেজর বার্নাবি বললেন, আমি যতদূর সম্ভব আপনাকে সহায়তা করব। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের কি কোনো শত্রু ছিল? আমি যতদূর জানি দুনিয়ার ওর কোনো শত্রু ছিল না। ওর রান্নার লোক ইভান্সকে কি আপনার বিশ্বাসী বলে মনে হয়? নিশ্চয়ই। আমি জানি ট্র্যাভেলিয়ান ওকে খুব বিশ্বাস করতেন। ইভান্স হালে বিয়ে করায় ট্র্যাভেলিয়ান কি ওর ওপর খুব রেগে গিয়েছিল? রেগে যাননি, তবে ভেতরে ভেতরে ওর ওপর কিছুটা বিরক্ত হয়েছিলেন, যদিও এ ব্যাপারে ইভান্সকে কোনোদিন মুখ ফুটে কিছু বলেননি তিনি। আসলে ট্র্যাভেলিয়ান নিজে ব্যাচেলার ছিলেন তো, তাই।
আচ্ছা, আপনি তো ওর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মেজর। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান কোনো উইল করেছিলেন কিনা বলতে পারেন? উনি ব্যাচেলার ছিলেন তাই জানতে চাইছি। ট্র্যাভেলিয়ান উইল করে গিয়েছিলেন, সেই উইলের এক্সিকিউটর উনি আমাকেই করেছেন। টাকা কড়ি কী অবস্থায় উনি রেখে গেছেন তা বলতে পারেন? দুঃখিত ইন্সপেক্টর, তা আমি বলতে পারবো না। ট্র্যাভেলিয়ানের অবস্থা নিশ্চয়ই খুব সচ্ছল ছিল। শুধু সচ্ছল নয়, উনি ছিলেন রীতিমতো ধনী। ওর মতো ধনী লোক এ তল্লাটে আর একজনও নেই। ওর জীবিত আত্মীয়রা কে কোথায় আছে তা বলতে পারেন? আত্মীয়? যতদূর জানি এক বোন আর কয়েকটি ভাইপো আর ভাইজি আছে, তবে তাদের কাউকে আমি কখনো দেখিনি। আত্মীয়দের সঙ্গে ট্র্যাভেলিয়ানের কোনো ঝগড়াঝাটি বা মনোমালিন্য হয়েছে বলেও কখনো শুনিনি। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান ওর উইল কোথায় রেখেছেন জানেন? ওয়াল্টার্স অ্যান্ড কারবুডের নাম নিশ্চয়ই শুনেছেন। ওরা ওই এক্সহ্যাম্পটনের বহুদিনের পুরনো সলিসিটার। উইলটা ওরাই তৈরি করেছিল, ওদেরই জিম্মায় তা রয়েছে। তাহলে মেজর বার্নাবি, আমি এক্ষুনি একবার ওয়াল্টার্স অ্যান্ড কারবিউডে যাব। আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। তার মানে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের তদন্তের সঙ্গে ওর উইলের কি সম্পর্ক? মেজর, আপনি আপনার বন্ধুর খুনের মামলাকে যতটা সাধারণ ভাবছেন, বাস্তবে কিন্তু তা ততটা সাধারণ নয়। ভালো কথা, আপনাকে আর একটা প্রশ্ন করব। মেজর বার্নাবি, আমি জানতে পেরেছি আপনি ডক্টর ওয়ারেনকে প্রশ্ন করেছিলেন বিকেল 5:25 নাগাদ ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের মৃত্যু হয়েছে কিনা। হ্যাঁ, যদি প্রশ্নটা করেই থাকি, তাতে এমন কি অন্যায় হয়েছে? ন্যায় অন্যায়ের প্রশ্ন উঠছে না মেজর। আমার ধারণা কোনো কারণে নিশ্চয়ই মৃত্যুর এই সঠিক সময়টা আপনার মাথায় গেঁথে গিয়েছে। 5:25 বলে এমন কি অন্যায় করেছি তাই তো বুঝতে পারছি না। ইচ্ছে করলে আমি 2:25 অথবা 4:20 বলতে পারতাম, তাতে কিছুই আসে যায় না। হ্যাঁ, সে তো বটেই। যাকে, ইন্সপেক্টর ডাইরেক্ট বললেন, আর একটা ব্যাপার আমার কাছে খুব অদ্ভুত ঠেকছে। কোন ব্যাপার বলুন তো? এই সিটাফোর্ড হাউস ভাড়া দেওয়ার ব্যাপার। জানি না আপনার নিজের কি অভিমত ছিল, কিন্তু আমার কাছে এটা সত্যি অদ্ভুত। এই ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত। শুধু আমি নই, সবাই এই একই কথা বলবে। এবং সেই দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডের এই গণ্ডগ্রামে বাড়ি ভাড়া নেওয়া, আমার মনে হয় ভদ্রমহিলার নিজের মাথার ঠিক নেই। ভদ্রমহিলা আপনার পরিচিত? নিশ্চয়ই, আমি তো ওর বাড়িতেই ছিলাম তখন। তখন কি? ও কিছু নয়, বাদ দিন। তীক্ষ্ণ চোখে মেজর বার্নাবির চোখের দিকে তাকালেন ইন্সপেক্টর নারাক্ট। বার্নাবি যে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক কিছু যে তার কাছে গোপন করতে চাইছে, সে বিষয়ে নিঃসন্দেহ হলেন তিনি। একই সঙ্গে তিনি এও বুঝতে পারলেন যে এক তীব্র দ্বিধা ও দ্বন্দ্ব দেখা দিয়েছে বার্নাবির মনে, যার আভাস তিনি এখনো পর্যন্ত দেননি। আপনি নিজে মুখে এক্ষুনি বললেন যে আপনি সিটাফোর্ড হাউসে ছিলেন। ভদ্রমহিলা ওখানে কতদিন আছেন? তা মাস কয়েক তো বটেই। ভদ্রমহিলা বিধবা, একটি মাত্র মেয়ে ওর সঙ্গে থাকে, তাই না? ঠিক বলেছেন ইন্সপেক্টর। তা এত জায়গা থাকতে হঠাৎ এই গণ্ডগ্রামে উনি থাকতে এলেন কেন, সে কথা ভদ্রমহিলা বলেছেন? বলেছিলেন। আসলে ভদ্রমহিলা বড্ড বেশি কথা বলেন। শহরের কোলাহলের বাইরে বহু দূরে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে থাকতে চান, এই সব উনি বলেছিলেন। কিন্তু আবার কথা শেষ না করে মাঝপথে থেমে গেলেন মেজর বার্নাবি। কিন্তু এই কারণকে আপনার স্বাভাবিক বলে মনে হয়নি, তাই না মেজর? ঠিক তাই। ভদ্রমহিলা সুন্দরী, কথা বলে বোঝা যায় বিদুষীয়, রুচিশীল ও ফ্যাশন সম্পর্কে অত্যন্ত সচেতন। ওর মেয়েটিও শিক্ষিতা, সুন্দরী ও স্মার্ট। ওদের এই গণ্ডগ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকাটা খুবই বেমানান। মেজর,
আপনার কি ধারণা ওরা মা আর মেয়ে কারো কাছ থেকে পালানোর জন্য এই গণ্ডগ্রামে এসে উঠেছে? ওরা কি এখানে লুকিয়ে আছে? না 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 না, কখনোই আমার তা মনে হয় না। এই সিটাফোর্ড জায়গাটা খুব ছোট, এখানে কোনো কিছু গোপন থাকে না। ওরা খুব মিশুকে এবং অতিথি বৎসল, কেউ না কেউ রোজই বাড়িতে নিমন্ত্রিত হয়। আচার আচরণও খুব বনেদি। আপনার কি মনে হয় ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের সঙ্গে ভদ্রমহিলার আগে পরিচয় হয়েছিল? না, তা হতে পারে না। এত নিশ্চিতভাবে বলছেন কি করে? ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের সঙ্গে পুরনো পরিচয়কে কোনোভাবে কাজে লাগানোর পরিকল্পনা ওদের আছে কিনা এই কথা একবারও কি আপনার মনে হয়নি? দেখুন, সত্যি কথা বলতে কি এইভাবে ব্যাপারটা আদৌ আমি ভেবে দেখিনি। তবে আমার মনে হয় ওই জাতীয় কোনো পরিকল্পনা ওদের ছিল না। জীবনের বহু সময় বিদেশে কলোনিতে কাটানো আর 5 জন ইংরেজের সঙ্গে ওদের কোনো তফাৎ নেই। বেশ, তাই মেনে নিচ্ছি। এবার অন্য প্রসঙ্গে আসছি। মেজর, বাড়ি ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান নিজে বানিয়েছিলেন, তাই না? হ্যাঁ। আগে কখনো বাড়িটি ভাড়া দেওয়া হয়নি, এটাও ঠিক? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে ওই বাড়িতে এমন কিছু অবশ্যই নেই যার আকর্ষণে মিসেস উইলেট সেটা ভাড়া নিয়েছেন। এটা একটা ধাঁধা। আর ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান হ্যাজেলমুর নামে যে বাড়িটা ভাড়া নিয়েছিলেন সেটা কার সম্পত্তি? হ্যাজেলমুরের মালিক এক মাঝবয়সী অবিবাহিতা মহিলা, নাম মিস লারপেন্ট। প্রত্যেক বছর শীতের সময় উনি চেলটেনহ্যাম বেড়াতে যান, সেখানে একটা বোর্ডিংয়ে ওঠেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। মেজর বার্নাবির উত্তরে এমন কিছুই ইন্সপেক্টর খুঁজে পেলেন না যা তদন্তের কাজে কোনোভাবে তাকে পথ দেখাতে পারে। বিরক্তিসূচকভাবে ঘাড় নেড়ে তিনি আবার প্রশ্ন করলেন, এই বাড়ির এজেন্ট তো উইলিয়াম মন্স? আগে হ্যাঁ। ওদের অফিসটা তো শুনেছি এক্সহ্যাম্পটনেই, তাই না? হ্যাঁ, ওয়ার্ল্ডস অ্যান্ড বার্কউডের পাশের কামরায়। বাহ! হঠাৎ উৎসাহিত হয়ে ইন্সপেক্টর বললেন, তাহলে মেজর আসুন না, এক্ষুনি একবার ওখান থেকে ঘুরে আসা যাক, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। না না, বিন্দুমাত্র আপত্তি নেই। মেজর বার্নাবি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, উকিলরা কি চিজ তা নিশ্চয়ই জানেন। বেলা 10টার আগে মিস্টার বার্কউডকে ওর অফিসে পাবেন বলে তো মনে হয় না। মেজর বার্নাবিকে সঙ্গে নিয়ে ইন্সপেক্টর ন্যারেক্ট প্রথমে এলেন এস্টেট এজেন্ট মেসার্স উইলিয়ামসনের অফিসে। এরা বাড়ি আর জমির দালালি করে। এদের মাধ্যমেই মিসেস উইলেট সিটাফোর্ড হাউস ভাড়া নিয়েছিলেন। জনৈক অল্পবয়সী কর্মচারী তাদের অভ্যর্থনা জানালো। মেজর বার্নাবি তার সঙ্গে ইন্সপেক্টরের পরিচয় করিয়ে দিলেন এবং তিনি যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের তদন্তে এসেছেন তাও জানালেন। কি ভয়ানক নৃশংস কাণ্ড! অল্পবয়সী কর্মচারীটি নিজের থেকেই হঠাৎ মন্তব্য করল, এই খুনের কথা বলছিলাম, এমন কাণ্ড এর আগে কখনো এক্সহ্যাম্পটনে ঘটেছে বলে শুনিনি। বেশি কথা বা বাজে কথা একদম বলবেন না। ইন্সপেক্টর তার পেশাদারি কড়া মেজাজে চাপা ধমক দিলেন। যে প্রশ্ন করব ঠিক তার জবাবটুকু দেবেন, ব্যাস, আর বেশি কিচ্ছু নয়। এই সিটাফোর্ড হাউস তাহলে আপনাদের মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল, তাই না? আগে হ্যাঁ। লন্ডনে বাল্টিন হোটেল থেকে উনি আমাদের বাড়ি ভাড়া চেয়ে একটা চিঠি লিখেছিলেন। চিঠিতে কি উনি সিটাফোর্ড হাউসের নাম উল্লেখ করেছিলেন? না, তা করেননি, তবু লিখেছিলেন যে শীতের সময়টা কাটানোর জন্য ওর একটা বাড়ি খুব দরকার, আর সে বাড়িটা ডার্টমুর অঞ্চলে হলেই ভালো হয়। উনি এও উল্লেখ করেছিলেন যে ওর কম করে 8টা ঘর দরকার। সিটাফোর্ড হাউসের নাম কি আপনাদের খাতায় ছিল? আগে না, তা ছিল না। তবে ভদ্রমহিলা ঠিক যেমনটি চেয়েছিলেন এই বাড়িতে সে সব তেমনটিই ছিল। উনি মোটা টাকা ভাড়া দিতে রাজিও হয়ে গেলেন। মিসেস উইলেট কি বাড়িটা নিজে দেখতে এসেছিলেন? আগে না স্যার,
খুবই আশ্চর্যের বিষয় যে বাড়িটা নিজের চোখে একবারও না দেখেই মিসেস উইলেট তা ভাড়া নিতে রাজি হয়েছিলেন। চুক্তিনামায় সই করার বেশ কিছুদিন বাদে উনি গাড়ি চালিয়ে এসে হাজির হলেন সিটাফোর্টে। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের সঙ্গে আলাপ পরিচয় করলেন, তারপর সেই দিনই বাড়িতে ঢুকে পড়লেন। পরে আমাদের জানিয়েছিলেন যে বাড়িটা ওর খুব পছন্দ হয়েছে। নিজের চোখে না দেখে শুধু দালালের মুখ থেকে একবার শুনেই ভদ্রমহিলা বাড়িটা নিতে রাজি হলেন। বাড়িতে ঢোকার পরে জানালেন এটা তার খুবই পছন্দ হয়েছে। এসব দেখে আপনার মনে কি ধারণা হয়েছিল খুলে বলবেন? দেখুন, আমি যে ব্যবসার সঙ্গে যুক্ত আছি সেখানে এই শিক্ষাই পেয়েছি যে কোনো কিছু দেখেই অবাক হতে নেই। আমার আর কোনো প্রশ্ন নেই। সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মেজর বার্নাবিকে সঙ্গে নিয়ে ইন্সপেক্টর ন্যারাক্ট এবার পাশের কামরায় ঢুকে পড়লেন। ওয়াল্টার্স অ্যান্ড বারকুড সলিসিটার্স প্রতিষ্ঠানের অফিসটি এখানেই। কার্ড পাঠাতেই মিস্টার বারকুড তাদের নিজের কামরায় ডেকে পাঠালেন। মিস্টার বারকুড বয়সে প্রবীণ, সুন্দর সুপুরুষ। এই প্রৌঢ় এক্সাম্পটনের পুরনো বাসিন্দা। তার আগে তার বাবা আর ঠাকুরদাও এই প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন। মেজর বার্নাবি পরিচয় করিয়ে দিতে তিনি চেয়ার ছেড়ে উঠে ইন্সপেক্টরের সঙ্গে করমর্দন করলেন। আপনার কাছ থেকে কিছু তথ্য পাবো আশা করি এত দূরে এসেছি। ইন্সপেক্টর উল্টো দিকের চেয়ারে বসে বললেন, আমার পক্ষে যতদূর সম্ভব সহায়তা করব। বলুন, কি জানতে চান? আমি যতদূর শুনেছি ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান তার শেষ উইল আপনাকে দিয়েই করিয়েছিলেন। সেটা একবার দেখাতে পারেন? আপনি ঠিকই শুনেছেন ইন্সপেক্টর। আমি এক্ষুনি উইলটা নিয়ে আসার ব্যবস্থা করছি। কথা শেষ করে মিস্টার বারকুড টেলিফোনে তার জনৈক সহযোগীকে নিহত ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের উইলটা নিয়ে আসার নির্দেশ দিলেন। মিনিট পাঁচেক বাদে একজন ছোকরা কেরানি পাশের একটি কামরা থেকে একটি মুখ বন্ধ খাম এনে রাখল তার সামনে। কেরানিটি ঘর থেকে বেরিয়ে যাবার পর মিস্টার বারকুড খামের মুখ খুলে ফেললেন। ভেতর থেকে টাইপ করা একটি দলিল বের করে পড়তে শুরু করলেন তিনি। 1. আমি জোসেফ আর্থার ট্র্যাভেলিয়ান, ঠিকানা সিটাফোর্ট হাউস, থানা সিটাফোর্ট, জেলা ডিভনশায়ার। আজ 1926 সালের 13 আগস্ট তারিখে আমার শেষ উইল লিখছি। সিটাফোর্ট হাউসের 1 নম্বর বাংলোর বাসিন্দা মেজর জন এডওয়ার্ড বার্নাবি এবং এক্সাম্পটনের সলিসিটার মিস্টার বারকুডকে আমি এই উইলের এক্সিকিউটর এবং ট্রাস্টি হিসেবে নিয়োগ করছি। 2. আমার বহুদিনের পুরনো ও বিশ্বস্ত পরিচারক রবার্ট হেনরি ইভান্সকে আমি 100 পাউন্ড দিয়ে গেলাম, যা সবসময় করের আওতা থেকে মুক্ত। তবে আমার মৃত্যু পর্যন্ত যদি ইভান্স আমার অধীনে কাজে বহাল থাকে এবং অন্য কোথাও যাবার আগাম নোটিশ না দেয়, শুধু সেই ক্ষেত্রেই এই টাকা তার প্রাপ্য হবে। 3. জীবিত অবস্থায় খেলাধুলায় জয়ী হয়ে যেসব পুরস্কার আমি অর্জন করেছি সে সবই বন্ধুত্বের নিদর্শন হিসেবে আমি দিয়ে গেলাম আমার বন্ধু মেজর এডওয়ার্ড বার্নাবিকে। আমি এ পর্যন্ত যেসব জন্তু শিকার করেছি তাদের মাথা এবং দেহের অন্যান্য অংশের মালিকানাও তারই ওপর বর্তাবে। 4. আমার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা নগদ টাকায় পরিণত করার অধিকার বর্তাবে এই উইলের 2 এক্সিকিউটর ও ট্রানজিটের ওপরে। আমার মৃত্যুর পর সরকার সেসব কর ধার্য করলে সেই টাকা থেকে তারা তা মেটাবেন এবং ওই টাকা তারা বিভিন্ন ধরনের লগ্নি ও লাভজনক ব্যবসায় খাটাতে পারবেন। 5. আমার যাবতীয় বিষয় সম্পত্তির মোট 4 ভাগের 1 ভাগ পাবেন আমার ভগিনী জেনিফার গার্ডনার। ওই টাকা জেনিফার নিজের ইচ্ছা ও প্রয়োজন মতো খরচ করতে পারবে। 6. আমার অপর ভগ্নী মেরি পিয়ারসন কিছুদিন আগে মারা গেছেন। তার 3টি সন্তানের প্রত্যেকেই আমার যাবতীয় সম্পত্তির মোট 4 ভাগের 1 ভাগ সমানভাবে পাবে। উইলের নিচের ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের স্বাক্ষর আর 2 জন সাক্ষীর স্বাক্ষর, 2 জন কর্মচারী এই উইলের সাক্ষী ছিলেন। এই দুটো স্বাক্ষর ওদেরই। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বোন মেরি পিয়ারসন মারা গেছেন। ওর সম্পর্কে আপনি কিছু জানেন মিস্টার বারকুড?
তেমন বিশেষ কিছু নয় ইন্সপেক্টর। মেরি খুব বেশি দিন হয়নি মারা গেছে। ওর স্বামী ছিলেন শেয়ারের দালাল, তিনি আগেই মারা গেছেন। আমি যতদূর জানি ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান সিটাফোর্ডের সম্পত্তি কেনার পরে মেরি একবারও ওর সঙ্গে দেখা করতে আসেনি। আচ্ছা, ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের স্থাবর অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ কত হবে বলতে পারেন? তা ৮০-৯০ পাউন্ড তো বটে, তার বেশি ছাড়া কম হবে না। আগেই বলেছিলাম আপনাকে যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান ছিলেন ধনী লোক। বার্নাবি এতক্ষণ বাদে মন্তব্য করলেন, প্রচুর টাকার মালিক ছিলেন উনি। আচ্ছা মিস্টার বারকুট, ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বোনেদের ঠিকানা আপনার কাছে আছে? মেরি পিয়ারসনের ঠিকানা আমার জানা নেই, তবে জেনিফারের ঠিকানা দিতে পারি আপনাকে। লিখে নিন, মিসেস জেনিফার গার্ডনার, দ্য লরেন্স, ওয়ালডক রোড, এক্সেটার। আর একটা প্রশ্ন, মিসেস পিয়ারসনের মোট কটি সন্তান? যতদূর শুনেছিলাম ৩ জন, 2 মেয়ে আর 1 ছেলে, অথবা 2 ছেলে আর 1 মেয়ে, ঠিক মনে পড়ছে না। আচ্ছা, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ মিস্টার বারকুট, বলে ইন্সপেক্টর ন্যারাক তার কামরা ছেড়ে বাইরে বেরিয়ে এলেন। মেজর বার্নাবিও এলেন তার পেছন পেছন। বাইরে বেরিয়ে আসার পরে কেউ কারোর সঙ্গে একটি কথাও বললেন না। রাস্তা পেরিয়ে মোড়ের কাছে আসতেই ইন্সপেক্টর ন্যারাক হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। মেজর বার্নাবিকে প্রশ্ন করলেন, এবার আপনাকে একটা প্রশ্ন করছি। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান ঠিক বিকেল 5:25 মারা যান বলে আপনি একটা ভবিষ্যৎবাণী না ওই ধরনের কি যেন একটা বলেছিলেন শুনেছিলাম। ব্যাপারটা আসলে কি ঘটেছিল বলুন তো? ইন্সপেক্টর ন্যারাক্টের প্রশ্ন শুনে মেজর বার্নাবির মুখ অপমানে লাল হয়ে উঠল। সে কথা তো আপনাকে আগেই বলেছি। খোলাখুলিভাবে কিছুই বলেননি। আপনি যা বলেছেন আইনের পরিভাষায় তাকে বলে সত্য গোপন করা, যা অত্যন্ত গুরুতর অপরাধ। আপনি যে খুনের নির্দিষ্ট সময়টি ডক্টর ওয়ারানকে সঠিকভাবে জানিয়েছিলেন, নিশ্চয়ই তার পেছনে কোনো উদ্দেশ্য ছিল। আমার মনে হয় সেই উদ্দেশ্যটা আমার জানতে আর বাকি নেই। যদি জেনেই থাকেন তাহলে আমাকে আর প্রশ্ন করছেন কেন? বিরক্তি সুরে পাল্টা প্রশ্ন করলেন মেজর বার্নাবি। আমার মনে হয় ওই দিন বিকেল 5:25 ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের সঙ্গে কারো দেখা করার কথা ছিল, তাই না মেজর বার্নাবি? একই রকম বিরক্তি ভরা গলায় মেজর বার্নাবি জবাব দিলেন, তেমন কিছুই ঘটেনি। আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি মেজর বার্নাবি, যা জবাব দেবেন ভেবে চিনতে দেবেন। আচ্ছা, জেমস পিয়ারসনের খোঁজ খবর আপনি রাখেন? জেমস পিয়ারসন? সে কে? আপনি যার কথা বলছেন সে কি ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের ভাগ্নেদের একজন? আমার তো তাই মনে হচ্ছে। তাদের মধ্যে একজনের নাম ছিল জেমস, তাই না? এই সম্পর্কে আমার কিছুই জানা নেই। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের কটি ভাগ্নে ছিল তা জানি, কিন্তু তাদের কার কি নাম সে আমি বলতে পারবো না। আমি যার কথা বলছি সেই জেমস পিয়ারসন গতকাল রাত্রে 3 কাউন্ট সরাইখানায় ছিল। আশা করি আপনি সেখানে তাকে ঠিক চিনতে পেরেছিলেন। ভুল করছেন ইন্সপেক্টর, আমি কাউকে চিনতে পারিনি। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের ভাগ্নেদের কাউকে জীবনে দেখিনি। কিন্তু এইটুকু নিশ্চয়ই জানেন যে গতকাল বিকেল 5:25 ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের সঙ্গে ওর কোনো এক ভাগ্নের দেখা করার কথা ছিল। না, আমি এসবের কিছুই জানি না। তাহলে ওই বিকেল 5:25 ব্যাপারটা কি তাই খুলে বলুন। বেশ, তাই বলছি। গোটা ব্যাপারটা এক ধরনের ছেলে মানুষই ছাড়া কিছুই নয়। অনেকেই এসব বিশ্বাস করে না। শুনুন ইন্সপেক্টর, সামাজিকতা রক্ষা করতে অনেক সময় মহিলাদের মন যে রক্ষা করতে হয় তা নিশ্চয়ই আপনার অজানা নয়। আর সেইভাবেই টেবিল টার্নিং নামে প্রেত চর্চার এক অনুষ্ঠানে আমি ওই দিন জড়িয়ে পড়েছিলাম বলে মেজর বার্নাবি সেদিন বিকেলে মিসেস উইলেটের বাড়িতে যা ঘটেছিল সংক্ষেপে তার বর্ণনা দিল। আপনি বলতে চান মেজর বার্নাবি যে ওই প্রেত চর্চার অনুষ্ঠানে টেবিলের পায়ের ওঠানামার ঠক ঠক শব্দ
ক্যাপ্টেন ট্রাভেলিনের মৃত্যুর খবর আমাদের জানিয়েছিল? দেখুন, আমি নিজে পুরোপুরি বিশ্বাস না করলেও ব্যাপারটা ঠিক তেমনই ঘটেছিল। কপালের ঘাম রুমালে মুছে মেজর বার্নাবি জবাব দিলেন। ওই ঘটনার পরেই আমি অস্থির হয়ে পড়ি, আর তাই ক্যাপ্টেন ট্রাভেলিয়ান কেমন আছেন তা দেখার জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে তখনই বেরিয়ে পড়ি। মেজর বার্নাবি মুখে অবিশ্বাসের কথা বললেও সেদিনের ওই ঘটনা যে তাকে খুব প্রভাবিত করেছিল সে সম্পর্কে ইন্সপেক্টরের মনে কোনো সন্দেহ রইল না। কিন্তু ভূত প্রেত নিয়ে এই খেলার সঙ্গত কোনো ব্যাখ্যাই তিনি সেই মুহূর্তে খুঁজে পেলেন না। নিশ্চয়ই এই প্রেত চর্চার পেছনে অন্য কোনো গভীর রহস্য আছে। এমন রহস্য ঘন খুনের মামলার তদন্তের দায়িত্ব আগে কখনো তার হাতে আসেনি। মেজর বার্নাবি প্রেতের দ্বারা প্রভাবিত হন বা নাই হন তাতে তার কিছুই আসে যায় না। তার কাজ হলো ট্রাভেলিয়ানের হত্যাকারীকে খুঁজে বের করা, যার সঙ্গে ভূত প্রেতের কোনো সম্পর্ক নেই। মেজর বার্নাবির সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ হাতঘড়ির দিকে তাকালেন ইন্সপেক্টর। দেখলেন এক্ষুনি তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছতে পারলে এক্সিটারে যাওয়ার ট্রেনটা ধরতে পারবেন তিনি। ক্যাপ্টেন ট্রাভেলিয়ানের বোনকে জেরা করার এই সুবর্ণ সুযোগটা নষ্ট করতে চান না তিনি। মেজর বার্নাবির কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে স্টেশনের দিকে এগোলেন ইন্সপেক্টর। অন্যদিকে মেজর বার্নাবি নিজে এগোলেন 3 কাউন্টস সরাইয়ের দিকে। সরাইয়ে সবে ঢুকেছেন মেজর বার্নাবি, এমন সময় সুন্দর সুপুরুষ চেহারার এক অচেনা তরুণ তার সামনে এসে দাঁড়ালো। আপনি তো মেজর বার্নাবি? অচেনা তরুণটি জানতে চাইল। হ্যাঁ, 1 নম্বর সিটাফোর্ড কটেজ তো আপনারই ঠিকানা? হ্যাঁ, কিন্তু আপনার? আমি ডেইলি আওয়ার খবরের কাগজের রিপোর্টার। তার কথা শেষ হবার আগেই রাগে বোমার মতো ফেটে পড়লেন মেজর বার্নাবি। আর একটিও কথা নয়। আপনি কি উদ্দেশ্যে এসেছেন এখানে তা জানতে আমার বাকি নেই। তবে এটাও জেনে রাখবেন, যতই প্রশ্ন করুন না কেন আমার পেট থেকে একটি কথাও বের করতে পারবেন না। যদি কিছু জানবার থাকে তো সোজা পুলিশের কাছে চলে যান। আমায় খামোকা বিরক্ত করতে এসেছেন কেন শুনি? যিনি খুন হয়েছেন আপনার এহেন আচরণে তার আত্মা অবশ্যই শান্তি পাচ্ছেন না। ভুল করছেন। অল্প বয়সী রিপোর্টারটি এতটুকু দমে না গিয়ে স্বাভাবিক গলায় বলল, কোনো খুনের ব্যাপারে খবর জোগাড় করতে নয়, এই খামটা আপনার হাতে তুলে দেবার জন্যই আমি এত দূরে ছুটে এসেছি। কথা শেষ করে সে কোটের ভেতরের পকেট থেকে একটা মুখ বন্ধ করা খাম বের করে তুলে দিলেন মেজর বার্নাবির হাতে। এই খামের ভেতর কি আছে? মেজর বার্নাবি প্রশ্ন করলেন। আমাদের ফুটবল প্রতিযোগিতা সংক্রান্ত একটি ধাঁধার সঠিক উত্তর আপনি পাঠিয়েছিলেন, রিপোর্টার ছেলেটি জবাব দিল। সেই বাবদ আপনি 5,000 পাউন্ড জিতেছেন। খামের ভেতরে সেই অঙ্কের চেক আছে। পুরস্কার পাবার জন্য আমি আপনাকে আমার নিজের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাপারটা যে এরকম দাঁড়াবে তা মেজর বার্নাবি স্বপ্নেও ভাবেননি। 5,000 পাউন্ড তার কাছে অনেক টাকা। এত টাকা এক থোকে হাতে পাবার কথা কল্পনাও করতে পারেননি তিনি। আর একটি কথাও জোগাল না তার মুখে। ঘাবড়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে গেলেন। পুরস্কার পাবার খবর জানিয়ে আমরা গতকাল সকালেই তো আপনাকে চিঠি পাঠিয়েছিলাম, রিপোর্টারটি বলল। পাননি চিঠি? কি করে পাবো বলুন? সিটাফোর্ড এলাকাটা যে পুরো 10 ফিট তুষারের নিচে চাপা পড়ে আছে, সে খোঁজ তো আপনাদের জানা নেই। কদিন ধরে তাই চিঠিপত্র ঠিকমতো বিলি হচ্ছে না। কিন্তু আজ সকালের কাগজে তো আপনার নাম ছাপা হয়েছে, সেটাও কি আপনার চোখে পড়েনি? এই দেখুন, এখনো পর্যন্ত নিজের পরিচয়টাই আপনাকে দেওয়া হয়নি, রিপোর্টারটি বিনীত সুরে বলল। আমার নাম চার্লস এন্ডাবরি। গতকাল রাতেই এখানে এসে পৌঁছেছি। তারপর আজ রওনা হয়েছিলাম সিটাফোর্টের দিকে। আমরা আমাদের প্রতিযোগিতার বিজয়ীদের প্রাপ্য চেক সবসময় নিজেরা গিয়ে হাতে হাতে দিয়ে আসি। এটাই আমাদের কাগজের রেওয়াজ। সেই সঙ্গে বিজয়ীর একটি সাক্ষাৎকারও প্রকাশ করি। হয়তো আপনার খোঁজ পেতাম না, কিন্তু সৌভাগ্যক্রমে এই 3 ক্রাউন্সের মালিক, ওয়েটার, রাঁধুনি থেকে শুরু করে নিয়মিত খদ্দের সবাই দেখলাম আপনাকে চেনেন।
কিছু মনে করবেন না। চেক সমেত খামটা সাবধানে পকেটে পুরে মেজর বার্নাবি নরম সুরে বললেন, গোড়ায় আপনাকে অনেক অকথা কুকথা শুনিয়েছি। আমরা হলাম গিয়ে পুরনো জামানার মিলিটারি অফিসার, যখন তখন মাথা গরম হয়ে ওঠে। যাকে আমার জন্য এত কষ্ট করেছেন আপনি, শুধু মুখে আপনাকে ছাড়ছি না। কি খাবেন বলুন? শুধু একটু বিয়ার। দুটো বিয়ার অর্ডার দিয়ে সাংবাদিক ছেলেটার মুখোমুখি বসলেন মেজর বার্নাবি। হঠাৎ বিষণ্ণ সুরে বললেন, তাছাড়া যিনি খুন হয়েছেন তিনি ছিলেন আমার বহুদিনের পুরনো বন্ধু। তার বিয়োগ ব্যথা আমি বহু চেষ্টা করেও ভুলতে পারছি না। সাংবাদিক সায় দিয়ে বলল, পথে আসতে যাকে দেখলাম তারই মুখে শুনলাম এই খুনের প্রসঙ্গ। সবারই মুখে এক কথা, সব দিক থেকেই এ খুন রীতিমতো রহস্যজনক। আচ্ছা, ওর কি কোনো শত্রু ছিল? না, ডাকাতি করতে এসে কেউ ওকে খুন করেছে, পুলিশ কথা জানাতে নারাজ। কথা আপনি জানলেন কি করে? সাংবাদিক উত্তর দিল না। খবরের সূত্র ফাঁস করতে চায় না সে। আপনি যে টাকাটা পেয়েছেন তার একটা রসিদ আমায় দিন। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মেজর বার্নাবি। পকেট থেকে খামটা বের করে খুলে দেখলেন ভেতরে সত্যিই 5,000 পাউন্ডের চেক আছে কিনা। সে সম্পর্কে নিশ্চিত হয়ে এক চিলতে কাগজে সই করে দিলেন তিনি। ধন্যবাদ। রসিদটা পকেটে রেখে এন্ডাবরি বলল, এবার আর একটা কাজ আমার করার আছে। আপনার বাড়ির একটা ফটো তুলতে হবে। আপনি নিজে হাতে আপনার পোষা শুয়োরের বাচ্চা, বেড়াল নয়তো কুকুরকে খাওয়াচ্ছেন, বাগানে ফুল গাছের গোড়ায় সার দিচ্ছেন, এমন কিছু ফটোও তুলব। 2, আপনার একটা ছোট্ট সাক্ষাৎকার আমায় নিতে হবে। তেমন কিছু নয়, 5,000 পাউন্ড কিভাবে আপনি খরচ করতে চান এই প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। বেশ মুখরোচকভাবে সাক্ষাৎকার লিখতে হবে আমায়। বেজার মুখে মেজর বার্নাবি জানালেন, বুঝেছি, কিন্তু মুশকিল হচ্ছে এই বৃষ্টি আবহাওয়ায় সিটাফোর্টে যাওয়া তো একরকম অসম্ভব ব্যাপার। গত 3 দিন ধরে একটি গাড়িও পথে বেরোয়নি। তুষারপাত বন্ধ হলেও পথঘাট সাফ হতে হতে আরও 3 তো লাগবে। কি আর করব, আজ তাহলে উঠি বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এন্ডারবি। করমর্দন শেষে পায়ে পায়ে এগিয়ে গেল সে দরজার দিকে। বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে স্থানীয় পোস্ট অফিসে এসে হাজির হলো সাংবাদিক। সেখান থেকে অফিসে টেলিগ্রাম করলো। তাতে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের রহস্যময় খুনের ঘটনা উল্লেখ করলো সবিস্তারে, আর এও জানালো যে ওই খুন সংক্রান্ত বিশদ রিপোর্ট সেখান থেকে পাঠাতে পারবে। অফিসে টেলিগ্রাম করেই কাজের পরবর্তী ধারা সম্পর্কে স্থির সিদ্ধান্ত নিয়ে নিল এন্ডারবি। নিহত ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের রাঁধুনি ও আংশিক সময়ের পরিচালক ইভান্সের ঠিকানা ইতিমধ্যেই জোগাড় করেছিল সে। পোস্ট অফিস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সোজা ইভান্সের পাড়ায় এসে সে হাজির হলো। ইভান্স তার নগণ্য পেশার কারণে এতদিন পাড়ার লোকের কাছে তেমন পাত্তা পায়নি বটে, কিন্তু মালিক খুন হবার ফলে রাতারাতি সে বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছে। 4 স্ট্রিটের এক বাসিন্দাকে ঠিকানা জিজ্ঞাসা করতে সে তাকে এনে হাজির করলো ইভান্সের বাড়ির দোরগোড়ায়। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের ব্যাপারে খোঁজ খবর নিতে খবরের কাগজের এক রিপোর্টার নিজে এসে হাজির হয়েছে তার কাছে, এইটা ইভান্সের কাছে স্বপ্নেরও অতীত। সাংবাদিক মেজর বার্নাবির নাম করতে সে তাকে খাতির করে ভেতরে নিয়ে গিয়ে বসালো। তার নববিবাহিতা স্ত্রীর সঙ্গেও পরিচয় করিয়ে দিল। ইভান্সের বউয়ের বয়স খুবই কম, আর চেহারায় চটক আছে। তার মেদহীন সরু কোমর, এক মাথা কালো কোঁকড়ানো চুল আর রক্তাভ দুটি গালের দিকে তাকিয়ে সাংবাদিক মুগ্ধ না হয়ে পারল না। মনে মনে পাত্রী পছন্দের ক্ষেত্রে ইভান্সের রুচির তারিফ করল সে। বুঝতেই পারছো কেন তোমার কাছে এসেছি। তোমার মনিবের খুনের ব্যাপারে কিছু খবর চাই। আশা করি আমার প্রশ্নের উত্তর দিতে তোমার কোনো আপত্তি নেই। আজ্ঞে না। বলুন, কি জানতে চান? তোমার মনিব ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে কে খুন করেছে বলে তোমার মনে হয়? স্যার, ইভান্স গলা নামিয়ে বলল, আমার ধারণা
এটা নির্ঘাত কোনো গুন্ডা বদমাইশের কাজ। নিশ্চয়ই ব্যাটা আকণ্ঠ মদ খেয়ে কোনো গতিকে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। ক্যাপ্টেন তাকে দেখতে পেয়ে ঘাড় ধরে বের করে দিতে চান, সেই ফাঁকে ব্যাটা তাকে খুন করে। ভুল করছো ইভান্স, তোমার এই ধারণার সঙ্গে পুলিশ একমত নয়। আগে পুলিশের মতে খুনটা পূর্ব পরিকল্পিত। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে খুন করবে বলেই সেদিন আততায়ী তার বাড়িতে ঢুকেছিল, আর আততায়ী নিছক মাতাল গুন্ডা বদমাশ নয় বলেই পুলিশের ধারণা। এইসব কথা আপনাকে কে বলল স্যার? উত্তর না দিয়ে সাংবাদিক নিজেকে সামলে নিল। এসব খবর কিছুক্ষণ আগে 3 ক্রাউন সরাইয়ে বসে মদ খেতে খেতে সেখানকার এক ওয়েটারের মুখে শুনেছে সে, যার বোনের জামাই খোদ কনস্টেবল গ্রেভস, নিজে যাকে সঙ্গে নিয়ে মেজর বার্নাবি ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হবার পরে তার বাড়ি গিয়ে হাজির হয়েছিলেন। খবর পেয়েছি পুলিশের হেডকোয়ার্টার থেকে, যাতে পুলিশ সন্দেহ করতে না পারে সেই উদ্দেশ্যে আততায়ী জানলা দিয়ে বাড়িতে ঢুকেছিল। যা দেখে সবাই ধরে নেবে চুরি বা ডাকাতি করার মতলবে এক বা একাধিক লোক হ্যাজেল মোড়ে হানা দিয়েছিল। তাদের বাধা দিতে গিয়ে খুন হয়েছেন তোমার মনিব ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান। আততায়ী এইভাবে সাজাতে চেয়েছে ব্যাপারটাকে। সত্যি এমন নৃশংস কাজ কে করতে পারে? পরোক্ষে সাংবাদিকের দিকে প্রশ্নটা ছুড়ে দিল ইভান্সের যুবতী স্ত্রী। রেবেকা! ইভান্স চাপা ধমকের সুরে বলে উঠল, এসব ব্যাপারে কথা বলা তোমার সাজে না, এসবের মাঝে তুমি মাথা গলিও না। বউকে শাসন করে গলা নামিয়ে সাংবাদিককে প্রশ্ন করল ইভান্স, স্যার, আপনি সত্যি পুলিশের গোয়েন্দা নন তো? বিশ্বাস করুন স্যার, আমি নেহাত ঝাপোসা লোক, শুধু পেটের দায়ে এতদিন ক্যাপ্টেনের কাছে চাকরি করেছি। ওর খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। তুমি মিছেই ভয় পাচ্ছ ইভান্স, আমি সত্যিই একজন রিপোর্টার। এই দেখো আমার পরিচয়পত্র। বলে পকেট থেকে আইডেন্টিটি কার্ড বের করে চোখের সামনে মেলে ধরল সে। তোমার মনিবের খুনের ব্যাপারে খবর নেওয়া ছাড়া আরও একটা কারণে আমায় আসতে হয়েছে। মেজর বার্নাবি আমাদের খবরের কাগজে একটা ফুটবল খেলার ধাঁধার সঠিক উত্তর পাঠিয়ে 5,000 পাউন্ড জিতেছেন। ওই টাকার চেক তাকে আমি দিতে এসেছিলাম। কি বললেন আপনি? ইভান্সের গলায় চাপা উত্তেজনা ফুটে বেরোলো। এসব ধাঁধা তাহলে জোচ্চুরি নয়? সঠিক উত্তর পাঠালে লোকেরা তাহলে সত্যি সত্যি টাকা পায়? পায় যে তা তো দেখতেই পাচ্ছ। মেজর বার্নাবিকে জিজ্ঞেস করলেই জানতে পারবে আমার কথা সত্যি কি না। কিন্তু আমার মনিব ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান যে বলতেন এসব পুরোপুরি জোচ্চুরি। পুরস্কারের টাকা সবসময় ওরা আগে থেকে নিজেরাই হজম করে ফেলে, নয়তো এমন কাউকে কখনো পুরস্কার দেয় যে ওদের পেটোয়া লোক। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান যে একবার ক্রসওয়ার্ড ধাঁধার সঠিক উত্তর পাঠিয়ে 3টে উপন্যাস পুরস্কার পেয়েছিলেন, আর খুন হবার আগের দিন পর্যন্ত সে উপন্যাস 3টের একটিও তিনি যে খুলে দেখেননি, সেই কথাও এই প্রসঙ্গে জানালো ইভান্স। ইভান্সকে মোচড় দিয়ে অনেক কিছু জেনে নিল সাংবাদিক। এই বিশ্বস্ত পুরনো ভৃত্যকে নিয়ে একটি সরেস ফিচার লেখার পরিকল্পনা অনেকক্ষণ থেকে ঘুরপাক খাচ্ছে তার মাথায়। ইভান্সের রূপসী যুবতী বউ রেবেকার চোখে মুখে সব সময় এক অজানা ভীতি থেকে থেকে উঁকি দিচ্ছে। কেন তাও সাংবাদিকের চোখ এড়ালো না, কিন্তু এ নিয়ে সে মাথা ঘামালো না। নিজের সাধ্যমতো আতিথেয়তার ত্রুটি করল না ইভান্সও। তার বউয়ের দেওয়া পানীয় গ্লাসে শেষ চুমুক দিয়ে একসময় উঠে পড়ল এন্ড্রাবি। ব্যস্ত গলায় বলল, এবার তাহলে আমায় রওনা হতে হবে। তবে তোমার মনিব যখন আমাদের কাগজের ক্রসওয়ার্ড ধাঁধা জিতেছিলেন বলছো, তখন এটা জেনে রেখো যে তাঁর খুনিকে ধরতে আমি ব্যক্তিগতভাবে সব রকম চেষ্টা করব। দয়া করে তাই করুন স্যার। আপনারা খবরের কাগজের রিপোর্টাররা অনেক অসাধ্য সমাধান করতে পারেন। ইভান্সের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিক ফিরে এলো 3 কাউন্ট সরাইয়ে। মাত্র 8 ঘন্টার মধ্যে ট্রেনে চেপে এক্সাম্পটন থেকে এক্সিটারে পৌঁছে গেলেন ইন্সপেক্টর ন্যারাক্ট।
ট্রেন থেকে নেমে লরেন্স নামে বাড়িটির কলিং বেলের ঘণ্টা যখন তিনি বাজাচ্ছেন, তখন দুপুর 12টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। লরেন্স বাড়িটা শুধু যে পুরনো তাই নয়, এখন সব দিক থেকেই তার জীর্ণ দশা চলছে। বাড়ির বাইরের দেওয়ালের রং আর পলেস্তরা কবে উঠে গিয়েছে, ভেতরের ইট বেরিয়ে পড়েছে। বাড়ির চারপাশের বাগানে জায়গায় জায়গায় জমেছে আগাছা আর শ্যাওলা। এদের আর্থিক অবস্থা যে ভালো নয় তা তো এই বাড়ির হাল দেখেই বোঝা যাচ্ছে, নিজের মনে মন্তব্য করলেন ইন্সপেক্টর। দরজা খোলার আওয়াজ শুনে ইন্সপেক্টর মুখ তুলে তাকালেন। দেখলেন এক যুবতী খোলা দরজার পাল্লা 2 হাতে ধরে তাকিয়ে আছেন তার দিকে। যুবতী যে এই বাড়ির পরিচারিকা তার চেহারার পোশাক দেখে সে সম্পর্কে নিশ্চিত হলেন ইন্সপেক্টর। গুড আফটারনুন, আমি ইন্সপেক্টর ন্যারাক্ট। কিছুদিন আগে এক্সামটনে মিসেস গার্ডনারের ভাই ক্যাপ্টেন ট্রেভেলিয়ান খুন হয়েছেন, নিশ্চয়ই শুনেছেন। সেই খুনের তদন্তের ব্যাপারে ওকে কিছু প্রশ্ন করব বলে এসেছি। মিসেস গার্ডনার ওর ভাইয়ের খুনের খবর শুনেছেন কি? আগে হ্যাঁ, মহিলা ঘাড় নেড়ে চাপা গলায় জবাব দিলেন। ওর উকিল মিস্টার বারকুড টেলিগ্রাম করে খবরটা জানিয়েছেন। ইন্সপেক্টর কোনো মন্তব্য করলেন না। সেই মহিলা অর্থাৎ মিসেস গার্ডনারের পরিচারিকা এবার তাকে নিয়ে এলেন ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের দেওয়ালের চেহারাও বাড়ির বাইরের মতোই জীর্ণ ও করুণ। ইন্সপেক্টর একটা কৌচে গা এলিয়ে বসলেন। তোমার মনিব অর্থাৎ মিসেস গার্ডনার নিশ্চয়ই এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি, পরিচারিকার দিকে তাকিয়ে মন্তব্য করলেন ইন্সপেক্টর। যতটা ভাবছেন ততটা নয়, কারণ উনি ওর ভাইকে খুব বেশি দেখেননি, তেমন ঘনিষ্ঠতাও ওদের মধ্যে কখনো চোখে পড়েনি। তোমার নাম কি? আগে আমার নাম বিয়াত্রিস, স্যার। আচ্ছা আচ্ছা বিয়াত্রিস, জেরা করার ভঙ্গিতে ইন্সপেক্টর প্রশ্ন করলেন। মিস্টার বারকুড তোমার মনিব মিসেস গার্ডনারকে যে টেলিগ্রাম পাঠিয়েছিলেন তাতে কি ওর ভাইয়ের খুন হবার উল্লেখ ছিল? কি বললেন আপনি? 2 চোখ বড় বড় করে বিয়াত্রিস তার দিকে তাকালো। ভীতি মেশানো গলায় পাল্টা প্রশ্ন করল, ওর ভাই তাহলে খুন হয়েছেন? হ্যাঁ। তার মানে এই দাঁড়াচ্ছে যে পাছে তোমার মনিব আঘাত পান সেই ভয়ে মিস্টার বারকুড কোরাতেই ব্যাপারটা ইচ্ছে করে জানাননি তাকে। কিন্তু এভাবে কি আর এত বড় খবর চেপে রাখা যায়? আজ বিকেলের সব কটা সান্ধ্য দৈনিকেই দেখবে এই খুনের খবর ঠিক ছেপে বেরোবে। ওর ভাই যে খুন হয়েছেন তা আমি এই প্রথম আপনার মুখেই শুনলাম। খুন, সে তো এক বিভৎস ব্যাপার, তাই না? তা আততায়ী কি ক্যাপ্টেন ট্রেভেলিয়ানের মাথায় আঘাত করেছিলেন, নাকি ওকে গুলি করে খুন করেছে? ক্যাপ্টেন ট্রেভেলিয়ান কিভাবে খুন হয়েছেন তা সংক্ষেপে বিয়াত্রিসকে বলে তার কৌতূহল চরিতার্থ করলেন ইন্সপেক্টর। তারপর বললেন, আমি শুনলাম গতকাল বিকেলে তোমার মনিবের এক্সামটনে যাবার কথা ছিল, কিন্তু হয়তো আবহাওয়া খারাপ থাকার জন্য শেষ পর্যন্ত ওর সেখানে যাওয়া হয়নি। দুঃখিত, তেমন কিছু তো শুনিনি। আমার মনে হচ্ছে আপনি ভুল খবর শুনেছেন। আমার মনিব মিসেস গার্ডনার কিছু কেনাকাটা করতে বিকেলে একবার বেরিয়েছিলেন ঠিকই, তারপর উনি সিনেমা দেখতে গিয়েছিলেন। উনি কটা নাগাদ বাড়ি ফিরেছেন? তা তখন সন্ধে 6টা হবে। আচ্ছা, মিসেস গার্ডনার কি বিধবা? আগে না, ওর স্বামী জীবিত। তিনি কি কোনো কাজকর্ম করেন? আগে না, তিনি পঙ্গু, সারাদিন বিছানায় শুয়ে থাকেন। বেচারা হাঁটা চলা করতে পারেন না, তাই একজন নার্স দিনরাত ওর সেবা করে। খুবই দুঃখজনক ব্যাপার। আচ্ছা বিয়াত্রিস, এবার তাহলে তুমি ভেতরে গিয়ে তোমার মনিব মিসেস গার্ডনারকে একবার এখানে পাঠিয়ে দাও। ওকে বলো যে মিস্টার বারকুডের তরফ থেকে আমি এসেছি। বিয়াত্রিস ঘর থেকে বেরিয়ে গেল।
আর তার মিনিট খানেক বাদেই এক মাঝবয়সী মহিলা ড্রয়িং রুমে ঢুকলেন। মিসেস গার্ডিনার দেখতে লম্বা, মুখের গড়নটাও তার কিছুটা অস্বাভাবিক। কপালে দুই ভুরু বরাবর মুখখানা চওড়া আকার নিয়েছে। কানের পাশে রগে বেশ কিছুটা চুলে সোনালি আভা ধরেছে। আপনি কি বারকোডের তরফ থেকে এসেছেন? মিস্টার বারকোডের কাছ থেকে আপনার নামটুকু শুধু জানতে পেরেছি, তবে আমি তার পেশার সঙ্গে যুক্ত নই। ইন্সপেক্টর কোট ছেড়ে শিষ্টাচার দেখাতে সামনের দিকে সামান্য ঝুঁকে বললেন, আমি ডিভিশনাল ইন্সপেক্টর ন্যারাক্ট। গতকাল বিকেলে আপনার ভাই ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হয়েছেন, তা নিশ্চয়ই জানেন। ওই খুনের তদন্তের দায়িত্ব এখন আমিই পেয়েছি। তীক্ষ্ণ দুটি চোখের চাউনিতে ইন্সপেক্টর ন্যারাক্টকে কিছুক্ষণ খুঁটিয়ে দেখলেন মিসেস গার্ডনার। তারপর মন্তব্য করলেন, আপনি তাহলে পুলিশের লোক? বলছেন আমার ভাই খুন হয়েছে? কি আশ্চর্য! জো ছিল এক শান্ত নির্বিরোধী মানুষ, ওকে খুন করে কে লাভবান হলো? সেটা খুঁজে বের করাই তো আমাদের কর্তব্য, মিসেস গার্ডনার। আর এই তদন্তের ব্যাপারে কিছু খোঁজ খবর নেওয়ার জন্যই আপনার কাছে ছুটে এসেছি। বেশ, আমি যতদূর সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করব, কিন্তু তাতে কতটা কাজ হবে তা এখনই বলতে পারছি না। গত 10 বছরে আমার ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ খুবই কম হয়েছিল। এই সময়ের ভেতরে ওর সঙ্গে যদি কারো বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে ওঠে, তবে সেসব আমার কিছুই জানা নেই। মাফ করবেন মিসেস গার্ডনার, আপনার সঙ্গে কি আপনার এই ভাইয়ের কোনো ঝগড়াঝাটি হয়েছিল? ঝগড়াঝাটি বলতে যা বোঝায়, জোর সঙ্গে আমার তা হয়নি। মিসেস গার্ডনার এতক্ষণ পরে ইন্সপেক্টরের মুখোমুখি একটি কৌচে বসে বলতে লাগলেন, তবে অনেক সময় ও আমাকে ঠিক বুঝতে চাইতো না। এসব পারিবারিক খুঁটিনাটি ব্যাপার অনেক জটিল, সব আপনাকে বলতেও পারবো না। শুধু এইটুকু বলছি যে আমার ভাই জো আমার বিয়েতে বাধা দিয়েছিল। আমাদের এক নিঃসন্তান পিসিমা মারা যাবার আগে তার যাবতীয় বিষয় সম্পত্তি দিয়ে গিয়েছিলেন আমার ভাই জোকে। অল্প বয়সে প্রচুর টাকার মালিক হয়েছিল সে। আমার আর আমার ছোট বোনের স্বামী দুজনেই গরিব ঘরের ছেলে। আমার স্বামী গত বিশ্বযুদ্ধে অনেকের মধ্যে যোগ দিয়েছিলেন। বিদেশে লড়াই করতে গিয়ে কামানের গোলার আঘাতে তিনি আহত হন। দেশে ফেরার পরে উপযুক্ত চিকিৎসা করালে উনি আবার আগের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করার ক্ষমতা ফিরে পেতেন, কিন্তু সেই চিকিৎসা ছিল অনেক খরচ সাপেক্ষ। আমি এই চিকিৎসার খরচের টাকাটা জোয়ের কাছে ধার হিসেবে চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই টাকাটা আমায় দিতে চাইল না। তারপর থেকেই আমাদের দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ কমে গেল। চিঠিপত্র লেখাও একরকম বন্ধই হয়ে গিয়েছিল। অদ্ভুত শক্ত চরিত্রের মহিলা, ইন্সপেক্টর নিজের মনে বলে উঠলেন। তার চেয়েও আশ্চর্যকর তার ভাই। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান কিভাবে খুন হয়েছেন সে সম্পর্কে কোনো প্রশ্ন একবারের জন্য তিনি করলেন না, কোনো কৌতূহলও প্রকাশ করলেন না। এক্সহ্যাম্পটনের ঘটনা কি ঘটেছিল তা কি আপনি জানতে চান না? ইন্সপেক্টর ইচ্ছে করেই প্রশ্নটা ছুড়ে দিলেন মিসেস গার্ডনারের দিকে। জানার সত্যি তেমন প্রয়োজন আছে কি? ভ্রু কুচকে মিসেস গার্ডনার জবাব দিলেন, আমার ভাই খুন হয়েছে সে খবর তো আপনি নিজের মুখেই দিলেন। আশা করি তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়নি। তা হয়নি ঠিকই, তাহলে আর এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানার আগ্রহ আমার নেই। অস্বাভাবিক চরিত্র, ইন্সপেক্টর আবার নিজের মনে বলে উঠলেন। এমনটা সচরাচর দেখা যায় না। আমি আপনার আত্মীয়দের সম্পর্কে কয়েকটা প্রশ্ন করতে চাই। করুন। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের মৃত্যুর পর এখন আপনার আত্মীয়দের মধ্যে আর কে কে বেঁচে আছেন? আমার ছোট বোন মেরি পিয়ারসনের 2 ছেলে, জেমস ব্রায়ান আর তার মেয়ে সিলভিয়া। এদের সম্পর্কে বিস্তারিতভাবে আমি কিছু জানতে চাই, আপনি পরপর বলে যান।
বেশ, বলছি। বেরির 3 ছেলে মেয়ের মধ্যে জেমস সবার বড়। ওর বয়স 28। একটা বীমা কোম্পানিতে ভালো চাকরি করছে। জেমস কি বিবাহিত? না, তবে একটি মেয়েকে ও বহুদিন ধরে ভালোবাসে। মেয়েটি সুন্দরী, শিক্ষিতা ও বুদ্ধিমতী শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত তার সঙ্গে আমার পরিচয় হয়নি। জেমসের বর্তমান ঠিকানা কি? 21 ক্রমওয়েল স্ট্রিট, লন্ডন, SW3। তারপর বলে যান। মিসেস গার্ডনারের বক্তব্য লিখে নিতে নিতে ইন্সপেক্টর বললেন, জেমসের বোন সিলভিয়া আসছে, তারপর ওর সম্পর্কে যা জানেন বলুন। হ্যাঁ, সিলভিয়ার বিয়ে হয়েছে মার্টিন ডেরিং এর সঙ্গে। মার্টিনের নাম আশা করি শুনেছেন। ও লেখক। ওর লেখা কতগুলো বই বাজারে প্রচুর কাটে। ঠিকানা? দ্য লুক, সারে রোড, ইমুলডান। তারপর? সবার ছোট হলো প্রয়াস। সে কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় গেছে, কাজেই তার ঠিকানা এই মুহূর্তে আপনাকে দিতে পারছি না। ওটা ওর ভাই বা বোনের কাছ থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ মিসেস গার্ডনার। এবার নিয়ম মাফিক একটি মামুলি প্রশ্ন আপনাকে করছি। গতকাল বিকেলটা আপনি কিভাবে কাটিয়েছিলেন? গতকাল বিকেলে আমি কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। কেনাকাটা সেরে একটা সিনেমায় গিয়েছিলাম। ছবিটা দেখতে দেখতে মাথা ভীষণ ধরেছিল, যে কারণে বাড়ি ফেরার পরে ডিনারের কিছু আগে পর্যন্ত চুপ করে শুয়েছিলাম। আপনাকে যথেষ্ট ধন্যবাদ মিসেস গার্ডনার। আর কিছু জানতে চান না? না, আপনাকে আর কোনো প্রশ্ন করার নেই। আমি এবার আপনার ছোট বোনের ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ করব। ভালো কথা, মিস্টার বারকুটের কাছ থেকে জানতে পারলাম যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হবার আগে যে উইল করেছিলেন তাতে তার সম্পত্তির কিছু অংশ আপনাকে আর আপনার বোন মেরির ছেলে মেয়েদের দিয়ে গেছেন। বাহ, মন্তব্য করলেন মিসেস গার্ডনার। এ তো রীতিমতো সুসংবাদ। ইন্সপেক্টর লক্ষ্য করলেন সম্পত্তির অংশ পাবার খবর শোনার সঙ্গে সঙ্গে মিসেস গার্ডনারের বিপদ মলিন কঠিন মুখখানা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। দুটো গালে ফুটে উঠল রক্তিমাভা। ঠিক তখনই ওপরের একটি ঘর থেকে ভেসে এলো পুরুষের কাতর কণ্ঠ। জেনিফার, জেনিফার, তুমি কোথায় চলে গেলে? এখানে একটিবার এসো না। মাফ করবেন। মিসেস গার্ডনার কোচ ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমার স্বামীর হয়তো কোনো কিছুর দরকার হয়েছে, আমায় ডাকছেন। মিসেস গার্ডনার ড্রয়িং রুম ছেড়ে বেরোতে যাবেন, কিন্তু তার আগে আবার উপর থেকে সেই গলা ভেসে এলো, কি হলো জেনিফার? কোথায় গেলে তুমি? আসছি বাবু, বলতে বলতে মিসেস গার্ডনার ড্রয়িং রুমের দরজা খুলে এগোলেন। একটু ধৈর্য ধরুন, আসছি। মিসেস গার্ডনারের পেছন পেছন ইন্সপেক্টর ন্যারাক্ট বেরিয়ে এলেন ড্রয়িং রুম থেকে। সামনে বিশাল হলঘর, তারপর দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ি বেয়ে এক স্বাস্থ্যবতী যুবতী নেমে আসতে মিসেস গার্ডনার তার পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। যিনি নেমে এলেন তার পরনে নার্সের ইউনিফর্ম। তাকে দেখেই ইন্সপেক্টর ইচ্ছে করে তার পথ আটকে দাঁড়িয়ে পড়লেন। হেসে বললেন, মাফ করবেন, আমি একজন পুলিশ অফিসার। মিসেস গার্ডনারের ভাইয়ের খুনের তদন্তে এসেছি। আপনাকে দু একটা প্রশ্ন করতে পারি? নার্স যুবতীটি বেশ ছটফটে। ইন্সপেক্টর পথ আটকে দেওয়া সত্ত্বেও কিন্তু অদ্ভুত ভঙ্গিতে তার পাশ কাটিয়ে দ্রুত পায়ে এসে ঢুকল ড্রয়িং রুমে। ইন্সপেক্টর এলেন তার পেছন পেছন। নার্স বললেন, খুনের খবর শুনে আমার পেশেন্ট অর্থাৎ ক্যাপ্টেন গার্ডনার আচমকা একটু নার্ভাস হয়ে পড়েছেন। আসলে এই গোলমাল পাকিয়েছে ওই হতচ্ছাড়ি বিয়াট্রিস। কিছুক্ষণ আগে ওই ওপরে গিয়ে চেঁচিয়ে ক্যাপ্টেন গার্ডনারকে বলেছিল যে ওর শ্যালক ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে খুন করা হয়েছে। বিয়াট্রিসের ঘটে এতটুকু বুদ্ধি নেই। আচ্ছা, আপনার পেশেন্ট ক্যাপ্টেন গার্ডনারের অসুখটা কি খুব জটিল? হ্যাঁ, তা বলতে পারেন।
বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না বটে, কিন্তু গোলার আঘাতের মস্তিষ্কের স্নায়ুকেন্দ্র এমন ক্ষতবিক্ষত হয়ে গেছে যে উনি দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আর নাড়াতে পারেন না। উপযুক্ত চিকিৎসা হয়নি, তাই ভবিষ্যতে সুস্থ হয়ে উঠবেন সে সম্ভাবনাও নেই। আচ্ছা, গতকাল বিকেলে ক্যাপ্টেন গার্ডেনার কি কোনো মানসিক আঘাত পেয়েছিলেন অথবা হঠাৎ উত্তেজিত হয়েছিলেন? কই, তেমন কিছু ঘটেছে বলে তো শুনিনি। গতকাল পুরো বিকেলটাই কি আপনি ওর কাছে ছিলেন? না, ক্যাপ্টেন গার্ডেনারের দুটো বই পাল্টানোর জন্য একবার লাইব্রেরিতে গিয়েছিলাম। এই কাজটা সাধারণত ওর স্ত্রী নিজেই করেন, কিন্তু গতকাল ওর স্ত্রী আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, তাই ক্যাপ্টেন আমাকে লাইব্রেরি যেতে অনুরোধ করেছিলেন। ফেরার সময় ওর অনুরোধ মতো মিসেস গার্ডেনারের জন্য কয়েকটা ছোট উপহারও কিনেছিলাম। ক্যাপ্টেন বলে দিয়েছিলেন ফেরার পথে আমি যেন রেস্তোরাঁয় বিকেলের চা জলখাবার খেয়ে নিই, আর সেই খরচও উনিই আমায় দিয়েছিলেন। আমি গতকাল বিকেলে যখন বেরোই তখন 4টে বেজে গেছে। সন্ধে 6টার পর বাড়ি ফিরেছিলাম। ফিরে এসে শুনলাম আমি যতক্ষণ বাইরে ছিলাম সেই সময়টা ক্যাপ্টেন গার্ডেনার দিব্যি ঘুমিয়ে কাটিয়েছেন। বাড়ি ফিরে এসে মিসেস গার্ডেনারকে দেখতে পেয়েছিলেন? ইন্সপেক্টর গম্ভীর গলায় প্রশ্ন করলেন। হ্যাঁ, উনি আমার আসার আগেই ফিরে এসেছিলেন। শুনলাম মাথা ধরেছে বলে উনি শুয়ে আছেন। মিসেস গার্ডেনার ওর স্বামী ক্যাপ্টেন গার্ডেনারকে খুব ভালোবাসেন, তাই না? স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসা এমন কিছু নতুন তো নয়। তেমন ভালোবাসা অনেক দেখেছি, কিন্তু মিসেস গার্ডেনারের ব্যাপারটা না পুরো আলাদা। উনি ওর স্বামীকে এক কথায় পুজো করেন, পুজো। ওর জন্য এমন কোনো কাজ নেই যে উনি করতে পারেন না। স্বামীকে এমনভাবে ভালোবাসতে আমি আগে কখনো কোথাও দেখিনি। এই ভালোবাসার তুলনা হয় না। এই তো গত মাসে, মাফ করবেন, ইন্সপেক্টর হাতঘড়ির দিকে তাকিয়ে বলে উঠলেন, এবার আমায় রওনা হতে হবে, নয়তো ট্রেন ধরতে পারবো না। ট্রেন পাছে ফসকে যায় এই ভেবে ইন্সপেক্টর একরকম দৌড়েই বেরিয়ে এলেন মিসেস গার্ডেনারের বাড়ি থেকে। যাওয়ার আগে ভদ্রতার খাতিরে তার কাছ থেকে বিদায় নেওয়ার সময়টুকু পর্যন্ত পেলেন না। ঈশ্বর সহায় ছিলেন, তাই সময় মতো স্টেশনে পৌঁছে ট্রেনটা পেয়ে গেলেন তিনি। নির্দিষ্ট স্টেশনে নেমে প্রথমেই গোয়েন্দা পুলিশের দপ্তরে এসে হাজির হলেন ইন্সপেক্টর। সেখানে ওপরওয়ালার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা করে প্রাথমিক তদন্তের ফলাফল জানালেন। কিছু গুরুত্বপূর্ণ উপদেশও নিলেন তার কাছ থেকে। এর কিছুক্ষণ বাদে ওপরওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে আবার স্টেশনে হাজির হলেন ইন্সপেক্টর। দুপুর 1:45 ট্রেন ধরে সোজা এসে পৌঁছলেন লন্ডনে। লন্ডন স্টেশন থেকে ক্রমওয়েল স্ট্রিট খুব বেশি দূরে নয়। সেখানে পৌঁছে 21 নম্বর বাড়িটি খুঁজে বের করতে বেগ পেতে হলো না তাকে। মিসেস গার্ডেনারের বড় বোনপো জেমস পিয়ারসনের খোঁজ নিলেন ইন্সপেক্টর। বাড়ির পরিচারিকা উত্তরে জানালো যে জেমস সন্ধ্যে 7টা নাগাদ অফিস থেকে ফিরবে। জেমসের অফিসে না গিয়ে ইন্সপেক্টর এবার চলে এলেন উইলামডনে তার বোন সিলভিয়ার বাড়িতে। সিলভিয়ার বাড়িটা নতুন, বেশ ছিমছাম এবং সাজানো গোছানো। কলিং বেল টিপতেই অল্প বয়সী এক পরিচারিকা দরজা খুলে এসে দাঁড়ালো। ইন্সপেক্টর ন্যারাক্ট তার হাতে ভিজিটিং কার্ডটা তুলে দিয়ে বললেন যে গৃহকর্ত্রী মিসেস সিলভিয়া ডেয়ারিং এর সঙ্গে দেখা করতে চান। পরিচারিকাটি ইন্সপেক্টরকে নিয়ে গিয়ে একতলায় ড্রয়িং রুমে বসালো, আর তার কিছুক্ষণের মধ্যে সিলভিয়া ওপর থেকে নেমে এলো। মুখোমুখি একটা সোফায় বসে নিজে থেকেই বলে উঠল, সত্যি এ অত্যন্ত দুঃখজনক ঘটনা। বললে বিশ্বাস করবেন না, মামা খুন হবার পর আমি নিজেও সব সময় ভয়ে থাকি, কখন কি হয় ভেবে। দিনকাল যা পড়েছে, কখন জানলা দরজা ভেঙে চোর ডাকাত বাড়িতে ঢুকবে কে বলতে পারে বলুন তো? এই তো দেখুন না, গত সপ্তাহে বাড়ির কয়েকটা জানলার দরজায় মজবুত কবজা আর ছিটকিনি লাগিয়েছি। অতগুলো টাকা তাতে খরচ হয়েছে। সিলভিয়ার বয়স 25-26-এর বেশি নয়, কিন্তু তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।
যে কারণে প্রথমে দেখলে যে কেউ ধরে নেবে তার বয়স 30 পেরিয়ে গেছে বহু আগেই। সিলভিয়ার গড়ন ছোটখাটো, দেহের চামড়ায় রক্তাল্পতার ছাপ ফুটে উঠেছে। গলার সুরে কথা বলার ঢঙে সবসময় প্যান পেনে নাকি কান্নার ভাব। এই ধাঁচের মেয়েরা সবসময় নিজের কথা বলে, অন্যের কথা ভাবার, অন্যের অভাব অভিযোগ শোনার কোনো আগ্রহই এদের মধ্যে দেখা যায় না। ইন্সপেক্টরকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে সিলভিয়া আপন মনে বলেই চলল, আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারলে আমি সত্যিই খুশি হতাম, কিন্তু মুশকিল হলো জোসেফ মামার সঙ্গে না আমার খুব একটা মেলামেশা কোনোদিনই ছিল না। আসলে উনি লোক খুব সুবিধারও ছিলেন না, অন্যের নিন্দা সমালোচনা সবসময় ওর মুখে লেগেই থাকতো। এছাড়া সত্যি শিল্প, সঙ্গীত, চারুকলা এইসব সূক্ষ্ম বিষয়ের ধারে কাছে উনি কখনো হাঁটেননি জীবনে। টাকা ছাড়া জীবনে মামা আর কিছুই চিনতেন না। কিন্তু টাকাই কি জীবনের সব বলুন? খবরটা আপনি খুব তাড়াতাড়ি পেয়েছেন দেখছি, ইন্সপেক্টর বললেন। হ্যাঁ হ্যাঁ, সিলভিয়া ঘাড় নেড়ে বলল। মামি টেলিগ্রামে খবরটা জানিয়েছিলেন। মামার সঙ্গে আপনার বহুদিন দেখা হয়নি, তাই না মিসেস ডেরি? ঠিক ধরেছেন, বিয়ের পর এ পর্যন্ত মামার সঙ্গে আমার মাত্র 2 বার দেখা হয়েছে। শেষ যেবারে গেছিলাম ওর কাছে, সেবার মার্টিন এবং আমার স্বামীর সঙ্গে মামা খুব খারাপ ব্যবহার করেছিলেন। আমার স্বামীর সঙ্গে মামা সেবার যা ব্যবহার করেছিলেন, এক কথায় অসভ্যতা ছাড়া তাকে আর কিছুই বলা চলে না। অর্থাৎ তোমার স্বামী তোমার মামার কাছে সেবার কিছু টাকা ধার চেয়েছিলেন, আর তিনি সে ধার দেননি, তাই তোমার এত রাগ। মনে মনে সিলভিয়ার উদ্দেশ্যে মন্তব্যটা করলেন ইন্সপেক্টর। এবার নিয়ম মাফিক একটা প্রশ্ন আপনাকে করছি। গতকাল বিকেলে আপনি কোথায় ছিলেন, কিভাবে সময়টা কাটিয়েছেন, এসব জানা একান্তই দরকার। আমার গতিবিধি সম্পর্কে খোঁজ খবর নিতে চান, এই তো? গতকাল প্রায় পুরো বিকেলটাই আমি ব্রিজ খেলে সময় কাটিয়েছি। পরে আমার এক বান্ধবী এসেছিল, তার সঙ্গে গল্প করে সন্ধ্যাটুকু কাটিয়েছি। আমার স্বামী বাড়িতে ছিলেন না। আপনার পরের ভাই ব্রায়ান তো অস্ট্রেলিয়ায় থাকেন, তাই না? হুম। ওর ঠিকানাটা আমায় যদি দেন। দেখুন, পুরো ঠিকানাটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে ও যে জায়গায় থাকে তার নাম নিউ সাউথ ওয়েলস, শুধু এইটুকু মনে আছে। ধন্যবাদ মিসেস ডেরিং, তদন্তের কাজে সহযোগিতা করার জন্য পুলিশের তরফ থেকে আপনাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। গুড নাইট। উইলামডন থেকে আবার যখন ক্রমওয়েল স্ট্রিটে এসে হাজির হলেন ইন্সপেক্টর, তখন সন্ধে 7টা। সিলভিয়ার বড় ভাই জেমস তার অল্প কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছে। জেমস পিয়ারসন একাধারে সুদর্শন ও সুস্বাস্থ্যের অধিকারী, শুধু দোষের মধ্যে তার একটি চোখ ট্যারা। ইন্সপেক্টর লক্ষ্য করলেন তার 2 চোখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে। 2 চোখের নিচে কালি পড়েছে, তাও তার নজরে এড়ালো না। আমি ডিটেকটিভ ইন্সপেক্টর ন্যারাক্ট। আপনার মামা ক্যাপ্টেন ট্র্যাভিলিয়ানের খুনের তদন্তের দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আপনার কি কিছু বক্তব্য আছে? ইন্সপেক্টর ন্যারাক্টের কথা শুনে সোফা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো জেমস। ভীত হয়ে প্রশ্ন করল, আপনি কি আমায় গ্রেপ্তার করতে এসেছেন? ভুল করছেন, ইন্সপেক্টর হেসে বললেন। আমি শুধু জানতে চাই গতকাল বিকেলে আপনি কোথায় ছিলেন, কি করছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া আপনার ইচ্ছে। উত্তর না দিলে তো সেটা আমার পক্ষে যাবে না ইন্সপেক্টর, জেমস পিয়ারসন বলল। বুঝতে পেরেছি, আমি যে গতকাল ওখানে গিয়েছিলাম সেটা আপনি খুঁজে বের করেছেন। আপনি নিজেই হোটেলের রেজিস্টারে আপনার নাম মোটা মোটা অক্ষরে সই করেছেন মিস্টার পিয়ারসন। নিশ্চয়ই, এটা অস্বীকার করার মতো ব্যাপারই নয়। হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম, আর যাব নাই বা কেন? হ্যাঁ, সে তো বটে, কিন্তু কেন গিয়েছিলেন জানতে পারি? আমি আমার মামাকে দেখতে গিয়েছিলাম। আপনি যে ওকে দেখতে যাচ্ছেন তা আগে থেকে ঠিক ছিল? তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি শুধু এটাই জানতে চাইছি, আপনি যে ওখানে যাচ্ছেন তা কি আপনার মামা ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান আগে থেকে জানতে পেরেছিলেন?
উম, না, জানতেন না। হঠাৎ মামাকে দেখার ইচ্ছে হলো, তাই চলে গেলাম। বাহ, চমৎকার। তা ওখানে পৌঁছবার পরে কি হলো? মামার সঙ্গে আপনার আদৌ দেখা হলো কি? হ্যাঁ। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে জেমস পিয়ারসন জবাব দিল, হ্যাঁ, মামার সঙ্গে গতকাল আমার দেখা হয়েছিল। শুনুন ইন্সপেক্টর, ট্রেন থেকে স্টেশনে নেমে আমি জানতে পেরেছিলাম কিভাবে কোন পথে গেলে তাড়াতাড়ি সিটাফোর্টে পৌঁছতে পারবো। স্টেশনের কর্মচারীরা বলল যে প্রচণ্ড তুষারপাত হওয়ার দরুন পথঘাট সব বন্ধ, তাই গাড়ি ঘোড়াও চলছে না। অতএব সিটাফোর্ট যাবার প্রশ্নই ওঠে না। অথচ মামার সঙ্গে দেখা করাটা ছিল খুবই জরুরি। জরুরি? হ্যাঁ, মামার নাম শোনার পরে স্টেশনের এক পোর্টার জানালো যে সে তাকে ভালোভাবেই চেনে এবং তিনি যেখানে থাকেন সেই জায়গাটার আসল নাম হলো এক্সহ্যাম্পটন। ওই পোর্টারই আমায় বলে দিল হাঁটা পথে কিভাবে এগোলে আমি অল্প সময়ের মধ্যে পৌঁছতে পারবো। তখন কটা বেজেছিল মনে আছে? তা দুপুর একটা তো বটেই। এরপর আমি 3 ক্রাউন্স নামে একটা সরাইয়ে উঠলাম। সেখানে লাঞ্চ খেয়ে মামার কাছে যাব বলে রওনা হলাম। কটা নাগাদ মনে আছে? দুঃখিত, তা ঠিক মনে করতে পারছি না। 3টে, 4টে, 4:30? ওই ওই রকমই হবে। আমতা আমতা করে জেমস জবাব দিল, তবে তার পরে নয়। সরাইয়ের মালিক মিসেস বেলিং জানিয়েছেন আপনি 4:30 নাগাদ রওনা হয়েছিলেন। যাক, তারপর কি হলো? তুষার ঢাকা পথ মারিয়ে একসময় মামা হ্যাজেলমোর নামে যে বাড়িটা ভাড়া নিয়েছিলেন সেখানে পৌঁছলাম। ওর সঙ্গে কথাবার্তা সেরে আবার সরাইয়ে ফিরে এলাম। বেশ, এবার বলুন তো মিস্টার পিয়ারসন, মামার বাড়িতে পৌঁছানোর পরে আপনি ভেতরে ঢুকলেন কিভাবে? কেন, আমি নিচে কলিং বেল বাজালাম, আর কিছুক্ষণ পরে মামা নিজে এসে দরজা খুলে দিল। আপনাকে ওই সময় দেখে তিনি নিশ্চয়ই খুব অবাক হয়েছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। মামা আমায় দেখে খুবই অবাক হয়েছিলেন। তা ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান অর্থাৎ আপনার মামার সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে কতটা সময় সেখানে কাটিয়েছিলেন মিস্টার পিয়ারসন? তা 15-20 মিনিট তো বটেই। কিন্তু বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি চলে আসার সময় মামা দিব্যি সুস্থ শরীরে জীবিত ছিলেন, এ আমি শপথ করে বলছি। আপনি যখন ওর কাছ থেকে বিদায় নিলেন তখন কটা বেজেছিল? দুঃখিত, তা আমার ঠিক মনে নেই। সত্য গোপন করা যে গুরুতর অপরাধ তা নিশ্চয়ই আপনি জানেন মিস্টার পিয়ারসন। পুলিশি ধাঁচে কড়া গলায় ধমকের সুরে বলে উঠলেন ইন্সপেক্টর। কটা নাগাদ আপনি আপনার মামার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তা আপনার ঠিকই মনে আছে। ভালো চান তো সময়টা বলে ফেলুন। তখন বিকেল 5:15 বেজেছিল। আবার মিথ্যে বললেন। আপনি বিকেল 5:45 নাগাদ 3 কাউন্ট সরাইয়ে ফিরে এসেছিলেন। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বাড়ি থেকে হাঁটা পথে ওখানে পৌঁছতে যে কোনো সুস্থদেহী মানুষের 7, বড় জোর 8 মিনিটের বেশি সময় লাগার কথাই নয়। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে মামার কাছ থেকে আপনি যখন বিদায় নিয়েছিলেন তখন ঘড়িতে 5:37 কি 38 বেজেছিল। সোজা পথে তো সরাইয়ে ফিরে যায়নি। আমি একটু ঘুরপথে বেড়াতে বেড়াতে ফিরে এসেছিলাম, শহরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে। ওই প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের মধ্যে হেঁটে বেড়ানোর স্বাদ আপনার হলো কি করে? যাক, মামার সঙ্গে কথাবার্তা কি হয়েছিল তাই বলুন। তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ওর সঙ্গে আমার কথা হয়নি। মামা কেমন আছেন, ওর কী রকম দিন কাটছে, এইসব খোঁজ খবর নিলাম আর কি। উনিও জানতে চাইলেন আমরা কে কেমন আছি। ব্যাস এইসব। তোমার মতো পাকা মিথ্যেবাদী গোয়েন্দা জীবনে আমি খুব কমই দেখেছি। মনে মনে তার উদ্দেশ্যে বললেন ইন্সপেক্টর। মুখে বললেন, তা জেমস, এবার আমার একটা সিধে সরল প্রশ্নের জবাব দিন। মামা খুন হয়েছে জেনেও থানায় গিয়ে খোঁজ খবর না দিয়ে আপনি গতকাল এক্সহ্যাম্পটন ছেড়ে লন্ডনে ফিরে এলেন কেন? কত বড় অন্যায় আপনি করেছেন তা বুঝতে পারছেন? হয়তো অন্যায় করেছি, কিন্তু
বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি আসলে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। জানতে পেরেছিলাম আমি দেখা করে চলে আসার কিছুক্ষণ বাদেই মামা খুন হন। এবার আপনিই বলুন, আমার পক্ষে ভয় পেয়ে এভাবে চলে আসা কি খুবই অস্বাভাবিক? খবর পেয়েই আমি জিনিসপত্র সব গুছিয়ে নিই, তারপর স্টেশনে পৌঁছে পরের ট্রেনে ফিরে আসি লন্ডনে। আমি যা করেছি তা পুরোপুরি বোকামি, কিন্তু এই পরিস্থিতিতে আমার পক্ষে আর কি বা করণীয় ছিল বলতে পারেন? এইটুকুই আপনার বক্তব্য হিসাবে আমি ধরে নিতে পারি তাহলে? হ্যাঁ, অবশ্যই। তাহলে মিস্টার পিয়ারসন, আপনাকে এখনই একবার আমার সঙ্গে স্থানীয় থানায় আসতে হবে। সেখানে আপনার এই বক্তব্য স্বীকারোক্তির আকারে আমি লিখে নেব, তারপর তাতে আপনাকে দিয়ে সই করিয়ে নেব। ব্যাস, শুধু ওইটুকুই? না, আরও আছে। তারপরেই আপনি ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসতে পারবেন তা ভাববেন না। ক্যাপ্টেন ট্র্যাভিলিয়ানের খুনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাকে থানার হাজতে আটকে রাখব। হায় ঈশ্বর, আমায় এই বিপদ থেকে রক্ষা করার মতো কেউ কি এখানে নেই? ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো এক যুবতী। শুধু অপরূপ সুন্দরী বললে সেই যুবতীর রূপ বর্ণনা করা যায় না। তার চোখে মুখে জড়িয়ে আছে এমনই এক অপার করুণার উৎস, যা বহু চেষ্টা করা সত্ত্বেও ভাষায় বর্ণনা করা যায় না। প্রথম দর্শনে যে কেউ তাকে এক মহীয়সী পরিত্রাতা বলে মনে করতে পারে। কি ব্যাপার জিম? যুবতী জেমসকে প্রশ্ন করল। তোমায় এত নার্ভাস দেখাচ্ছে কেন? কি হয়েছে? সব শেষ হয়ে গেছে এমিলি। ইনি গোয়েন্দা ইন্সপেক্টর। ইনি সন্দেহ করছেন যে মামাকে আমিই খুন করেছি, তাই এখন আমায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে চাইছেন। বলছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত থানার হাজতেই আমাকে আটকে রাখবেন। হাতে পায়ে শুধু বড় হয়েছ, শাসন করার সুরে এমিলি বলতে লাগলো। অথচ ঘটে এক ছিটে বুদ্ধি যদি তোমার থাকতো জিম, উকিল সঙ্গে না থাকলে যে পুলিশ অফিসারদের প্রশ্নের জবাব দিতে নেই, এই কথাটা আর কবে তুমি শিখবে বলতে পারো? নিশ্চয়ই বোকার মতো এমন কিছু বেফাস কথা বলেছ যার জন্য উনি তোমায় থানায় নিয়ে যেতে চাইছেন। তুমি একটি আস্ত গর্দভ। ইন্সপেক্টর, আপনি ওকে গ্রেপ্তার করছেন কেন জানতে পারি? সংক্ষেপে ইন্সপেক্টর বুঝিয়ে দিলেন যে মামার সঙ্গে দেখা করে সরাইয়ে ফিরে আসার কিছুক্ষণ পরে জেমস খবর পায় তিনি খুন হয়েছেন। তারপর পুলিশের সঙ্গে দেখা না করে ফিরে আসে লন্ডনে। জেমস বলেছে যে ঘাবড়ে গিয়েই পালিয়ে এসেছে, কিন্তু আইনের চোখে তার এই আচরণ সন্দেহজনক, তাই তাকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনো পথ এই মুহূর্তে তার সামনে খোলা নেই। বিশ্বাস করো এমিলি, এই জঘন্য আর নৃশংস কাজ আমি করিনি, বিশ্বাস করো। নিশ্চয়ই নিশ্চয়ই ডার্লিং, আমি বিশ্বাস করছি যে তুমি কখনোই খুন করনি। আসলে মামাকে খুন করার হিম্মত তোমার নেই। হায় ঈশ্বর, দুনিয়ায় বন্ধু বলতে আমার আর কেউ রইল না যে আমার পাশে দাঁড়াতে পারে। জেমস আবার বিলাপ করতে লাগলো। কে বলল নেই? এমিলি দু হাতে জেমসের গলা জড়িয়ে ধরে বলল, এই তো আমি আছি। ঘাবড়াও মাত জেমস, আমার বাঁ হাতে এই অনামিকার দিকে একবার তাকাও তো। এই যে হীরের আংটিটা জলজল করছে, তা তোমারই দেওয়া উপহার জিম। আমি তোমার বিশ্বস্ত প্রেমিকা। এতটুকু না ঘাবড়ে ইন্সপেক্টরের সঙ্গে যাও, উনি যা বলেন তাই করো। বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এও জেনে রেখো, তুমি যে একাধারে আস্ত গর্দভ এবং ভীতুর ডিম তা জানতে ওর বাকি নেই। আপনার নামটা কি? ইন্সপেক্টর এমিলিকে প্রশ্ন করলেন। এমিলি ট্রেফুসিস, ইন্সপেক্টর। গুড ইভিনিং মিস ট্রেফুসিস, বলে ইন্সপেক্টর জেমসকে নিয়ে দরজার দিকে এগোলেন। আবিবোয়ার ইন্সপেক্টর, নিখুঁত ফরাসিতে পাল্টা বিদায় জানালো এমিলি। জেমসের মুখে আর কথা জোগালো না। পাশ থেকে টুপিটা তুলে মাথায় চাপিয়ে সে এমন ভয়ে ভয়ে ইন্সপেক্টর ন্যারাক্টের পেছন পেছন যেতে লাগলো যেন তাকে ফাঁসি দেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
থানায় যাবার আগে প্রেমিকার কাছ থেকে বিদায় নেবার কথাও ভয়ের চোটে ভুলে গেল জেমস পিয়ারসন। শেষ হল আগাথা ক্রিস্টির হ্যাজেলমোরে খুনের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বের জন্য আপনি থাকুন গল্পের ক্যারাভ্যানে।